আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এভিডেন্স অ্যাক্ট 1872 এর সেকশন 24 থেকে 30 পর্যন্ত ডিসকাস করব। এই সেকশনগুলোতে কনফেশন বা দোষ স্বীকারোক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। কনফেশন মানে হচ্ছে যখন আসামি তার নিজের দোষ স্বীকার করে নেবে তখন এটাকে বলা হবে কনফেশন বা দোষ স্বীকারোক্তি। কনফেশন মূলত ক্রিমিনাল কেসের সাথে রিলেটেড। এখানে আসামি অবশ্যই তার নিজের দোষ স্বীকার করবে। যদি সে নিজের দোষ স্বীকার না করে সহ আসামির দোষ স্বীকার করে তাহলে এটা অ্যাডমিশন হতে পারে, কিন্তু কনফেশন না। সাপোজ একজন আসামি বলল আমি মার্ডার করেছি, এটা হচ্ছে কনফেশন। এখন যদি সে বলে যে মিস্টার এক্স মার্ডার করেছে তাহলে এটা কনফেশন না, এটা অ্যাডমিশন হতে পারে। লেটস সি হোয়াট ইজ সেড ইন সেকশন 24। এখানে বলা হচ্ছে যে এ কনফেশন মেড বাই অ্যান অ্যাকিউজড পারসন ইজ ইররিলেভেন্ট ইন এ ক্রিমিনাল প্রসিডিং। অভিযুক্ত দ্বারা কৃত কনফেশন বা দোষ স্বীকারোক্তি ক্রিমিনাল প্রসিডিংয়ে গ্রহণযোগ্য হবে না যদি তিনটি কন্ডিশন ফুলফিল করে। প্রথমত, যদি কোর্টের কাছে এটা মনে হয় যে মামলার চার্জের বিষয়ে কোনো ইনডিউসমেন্ট, থ্রেট বা প্রমিস দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এই ইনডিউসমেন্ট, থ্রেট এবং প্রমিস কর্তৃত্ববান ব্যক্তিদের দ্বারা হতে হবে। থার্ডলি, এই ইনডিউসমেন্ট বা প্রমিস বা থ্রেট আসামির মনে এরকম একটা ধারণার সৃষ্টি করবে যে যদি সে দোষ স্বীকার করে তাহলে হয়তো তাকে কোনো অ্যাডভান্টেজ দেওয়া হবে বা কোনো শাস্তি থেকে রেহাই দেওয়া হবে। তাকে এমন হতে পারে যে কনফেশন দিলে তাকে ফাঁসি থেকে রেহাই দেওয়া হবে, এরকম একটা প্রমিস দেওয়া হয়েছে। অথবা বলা হয়েছে যে দোষ স্বীকার না করলে তাকে যখন সে কোর্টের বাইরে যাবে তাকে হত্যা করা হবে, এরকম একটা থ্রেট দেওয়া হয়েছে। এই তিন সার্কামস্টেন্সে যদি কনফেশন দেওয়া হয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে কর্তৃত্ববান ব্যক্তি কে? কর্তৃত্ববান ব্যক্তি হচ্ছে যে আসামিকে ডিটেইন করে রাখতে পারে বা আসামির মামলা পরিচালনা করতে পারে, যেমন পুলিশ অফিসার, ম্যাজিস্ট্রেট বা অভিযোগকারী। আর এই থ্রেট, ইনডিউসমেন্ট বা প্রমিস অবশ্যই মামলার চার্জের বিষয়ে কোনো অসুবিধা বা সুবিধা তৈরি করবে এরকম হতে হবে। যদি বলা হয় যে যদি সে কনফেশন করে বা দোষ স্বীকার করে তাহলে তার পরিবারের সাথে তাকে দেখা করতে দেওয়া হবে, এরকম প্রমিস দিয়ে কনফেশন নিলে এটা গ্রহণযোগ্য হবে, কারণ এই পরিবারের সাথে দেখা করতে দেওয়া এটা মামলার চার্জের সাথে রিলেটেড না। তবে যদি বলা হয় যে যদি সে দোষ স্বীকার করে তাহলে তার শাস্তি কমিয়ে দেওয়া হবে, তাহলে এটা মামলার চার্জের সাথে সম্পৃক্ত, সো এটা অ্যাকসেপ্টেবল হবে না। এরপরে সেকশন 25, এখানে বলা হচ্ছে নো কনফেশন মেড টু পুলিশ অফিসার শ্যাল বি প্রুভড এগেনস্ট এ পারসন অ্যাকিউজড অফ এনি অফেন্স। পুলিশ অফিসারের সামনে কোনো দোষ স্বীকার করলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এর কারণ হচ্ছে যে আমাদের দেশে যখন কেউ পুলিশ অফিসারের সামনে বা পুলিশের সামনে কোনো দোষ স্বীকার করে তখন সে এটা মূলত পুলিশের ভয়েই করে থাকে। এখানে পুলিশ অফিসারকে ওয়াইডলি এক্সপ্লেন করা প্রয়োজন। এখানে পুলিশ অফিসার বলতে কনস্টেবল থেকে শুরু করে ডিআইজি বা পুলিশের সর্বোচ্চ র্যাঙ্কের অফিসার পর্যন্ত ইনক্লুড হবে, এমনকি গ্রাম পুলিশও এর অন্তর্ভুক্ত হবে। এরপরে সেকশন 26, এখানে বলা হচ্ছে যে যদি পুলিশ কাস্টডিতে থাকা অবস্থায় কোনো কনফেশন নেওয়া হয় তাহলে এটা ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হবে এবং যখন অভিযুক্ত ব্যক্তি কনফেশন দিবে তখন যেন পুলিশ অফিসারের ভয় তার মনের মধ্যে না থাকে, পুলিশ যেন তার দৃষ্টিসীমার মধ্যে না থাকে।
ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে কনফেশন দেওয়ার সময় আসামির মনে পুলিশের ভয় ছিল, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে না। এরপরে সেকশন 27, এখানে বলা হচ্ছে যে যদি পুলিশের কাছে কনফেশন দেওয়ার পরে তার ভিত্তিতে কোনো কিছু উদ্ঘাটিত হয়, কোনো ইনফরমেশন যদি পাওয়া যায় ওই কনফেশনের ভিত্তিতে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হবে। আর ভার্সেস গোল্ড, এই মামলায় পুলিশের কাছে দেওয়া কনফেশনের ভিত্তিতে একটি লণ্ঠন আবিষ্কৃত হয়েছিল, তাই আসামির কনফেশনটি গ্রহণ করা হয়েছিল। এরপরে আর ভার্সেস জেনকিন, এই মামলায় আসামি স্বীকার করেছিল যে সে চুরি করে চুরির মাল কোনো একটা বাড়িতে লুকিয়ে রেখেছিল, কিন্তু পুলিশের কাছে দেওয়া এই কনফেশনের ভিত্তিতে ওই বাড়িতে কোনো চুরির মালামাল খুঁজে পাওয়া যায়নি। যেহেতু পুলিশের সামনে দেওয়া কনফেশনের ভিত্তিতে কোনো কিছু উদ্ঘাটিত হয়নি, তাই এটা কনফেশন হিসেবে অ্যাকসেপ্টেড হয়নি। এরপরে সেকশন 28, সেকশন 28 মূলত 24 ধারার এক্সেপশন বা পরিপূরক। 24 ধারায় বলা হচ্ছে যে ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস যদি থাকে, তাহলে এই কনফেশন অ্যাকসেপ্টেবল হবে না। এবং 28 ধারায় বলা হচ্ছে যে যদি কোর্টের কাছে মনে হয় আসামির মনে ইনডিউসমেন্ট, থ্রেট বা প্রমিস এটা দূর হয়ে গেছে, এটার প্রভাব তার মন থেকে দূর হয়ে গেছে, তাহলে এরকম ক্ষেত্রে কোর্ট কনফেশন অ্যাকসেপ্ট করতে পারে। এরপর সেকশন 29, এখানে বলা হচ্ছে যে কনফেশন অগ্রহণযোগ্য হবে না যদি এটা গোপন রাখার প্রতিজ্ঞার মাধ্যমে নেওয়া হয়, বা এটা যদি কোনো প্রতারণার মাধ্যমে নেওয়া হয় আসামির কাছ থেকে, অথবা যদি আসামি ড্রাঙ্ক ছিল, মাতাল ছিল, এই অবস্থায় নেওয়া হয়, অথবা যদি আসামি এমন কোনো প্রশ্নের উত্তরে এটা স্বীকার করে থাকে যে প্রশ্নের উত্তর দিতে সে বাধ্য ছিল না, অথবা যদি তাকে এটা সতর্ক করা না হয় যে তার এই কনফেশন তার বিরুদ্ধে ব্যবহৃত হবে। আমরা সিআরপিসির 164 ধারায় দেখেছি যে আসামি যখন ম্যাজিস্ট্রেটের সামনে কনফেশন দিবে, তখন ম্যাজিস্ট্রেট তাকে এটা বলবে, এটা সতর্ক করবে যে তার দেওয়া কনফেশন তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। কিন্তু ম্যাজিস্ট্রেট যদি এই সতর্কবাণী নাও দেয়, তারপরও অ্যাকর্ডিং টু সেকশন 29 অফ দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 এই কনফেশন অবৈধ বা নট অ্যাকসেপ্টেবল হবে না। গোপন রাখার প্রতিজ্ঞা দিয়ে কনফেশন গ্রহণ করা, এটা দ্বারা মূলত কোর্টের বাইরের কনফেশন, এক্সট্রা জুডিশিয়ারি কনফেশনকে ইন্ডিকেট করা হচ্ছে, কারণ কোর্ট কখনো বলবে না যে তার কনফেশন গোপন রাখা হবে। কোনো ব্যক্তি যদি আসামিকে বলে যে তার কাছে যদি সে দোষ স্বীকার করে, তাহলে এটা কারো কাছে বলবে না, এরকম একটা গোপন রাখার প্রতিজ্ঞা দিয়ে যদি আসামির কাছ থেকে দোষ স্বীকার করিয়ে নেয়, তাহলে এটা অবৈধ হবে না, এটা গ্রহণযোগ্য। এরপরে ইনকনসিকুয়েন্স অফ ডিসেপশন প্র্যাকটিস, প্রতারণার মাধ্যমে যদি কনফেশন নেওয়া হয়, তারপরও এটা অ্যাকসেপ্টেবল হবে। সাপোজ অ্যাডভোকেট সাহেব আসামিকে বলল যে তোমার ভাই তোমার অপকর্মের ব্যাপারে, তোমার অপরাধ সংগঠনের ব্যাপারে সবকিছু আমাদের বলে দিয়েছে। এটা এটা শোনার পরে আসামি সবকিছু স্বীকার করে নিল। এখানে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে কনফেশন নেওয়া হলো, তারপরও এটা অ্যাকসেপ্টেবল হবে। এরপরে সেকশন 30, এখানে বলা হচ্ছে যে যখন একাধিক ব্যক্তিকে জয়েন্টলি ট্রাই করা হবে, একাধিক আসামিকে জয়েন্টলি ট্রাই করা হবে, তখন একজন আসামি যখন নিজেকে এবং অন্যকে জড়িয়ে কোনো কিছু স্বীকার করবে, তখন এটা কোর্টের কাছে অ্যাকসেপ্টেবল হতে পারে। তবে আসামি অবশ্যই নিজেকে অন্যের চাইতে কম দোষারোপ করবে না। এটা বলা হয়েছে বালির ভার্সেস এস এবং রি আবদুল্লাহ মামলায়। রি আবদুল্লাহ মামলার ফ্যাক্টটা এমন ছিল যে আসামি একজন ব্যক্তিকে
হত্যা করে এবং সে স্বীকার করে যে তার সহ আসামি তার সাথে যে অপরাধ সংগঠন করেছে তার হাতে যে ইটটি ছিল বা পাথরটি ছিল এই পাথরটি দিয়ে সে ওই ব্যক্তিকে হত্যা করেছে। এখানে সে নিজের চাইতে অন্যকে বেশি দোষারোপ করেছে, তাই এটা অ্যাকসেপ্টেবল হয়নি। এখন যদি সে এভাবে স্বীকার করত যে তার তার সাথে যে অপরাধটি সংগঠন করেছে সে ওই ব্যক্তিকে ধরেছিল এবং সে ইট দিয়ে বা পাথর দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে, তাহলে এটা অ্যাকসেপ্টেবল হতো, কারণ সে এখানে নিজেকে বেশি দোষারোপ করছে। আর মানুষ কখনো অন্যের চাইতে নিজেকে বেশি দোষারোপ করে বা নিজেকে দোষারোপ করে বিপদের মধ্যে ঠেলে দিতে চাইবে না। সো এটা অ্যাকসেপ্টেবল। তবে এক্ষেত্রে উভয়কে জয়েন্টলি ট্রাই হতে হবে। যদি এমন হয় যে যে অন্যজনকে দোষারোপ করছে নিজের সাথে সে এই মামলার আসামি না, তাহলে এক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেবল, এই সেকশনের আন্ডারে এটা অ্যাকসেপ্টেবল হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।